শহরে বিক্রম নামের একজন মাছুয়ারি থাকতো, যাকে রাজ্যের সমস্ত লোক ভালোবাসতো। যদি সাহায্যের কথা আসতো, ও সব সময় সব মানুষকে সাহায্য করার জন্য এগিয়ে থাকতো। আর শুধু তাই নয়, প্রত্যেক দিন ও নিজের বাড়িতে গরিব লোকদের খাবারও খাওয়াতো। এই নিন, আর একটু খেয়ে নিন আপনি। কিন্তু বাবা, তুমি কি খাবে? আপনি আমাকে নিয়ে ভাববেন না একদম, আপনি শুধু ভালো করে খাবারটা খান পেট। বাবা, তোমাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের গরিব মানুষদের জন্য তুমি এত কিছু করো। আগে এটা তো আমার কর্তব্য। মানুষের সাহায্য করা প্রতি মানুষের ধর্ম হওয়া উচিত। আমি যদি সুযোগ পাই তাহলে আমি কখনো এই রাজ্যের গরিব লোকেদেরকে না খেয়ে শুতেই দেব না। আর অন্যদিকে সাহস নগরের রাজা অমর সিং নিজের সেনা অধ্যক্ষ সেনাপতিকে উপহার দিতে ব্যস্ত থাকে। তখন রাজা নিজের মন্ত্রী আর উপদেশকারী ভানুকে বলল, এই রাজ্যে এমন কেউ নেই যে আমার চেয়ে বড় দানবীর। আমি যদি সারা রাজ্য পুরো খুঁজে বেড়াই তাহলেও আমি আমার থেকে বড় দানবীর কাউকে খুঁজে পাবো না। যদি এমন কোনো মানুষকে আমি পেয়ে যাই তাহলে আমি ওকে অর্ধেক রাজ্য দান দেওয়ার জন্য প্রস্তুত। মহারাজ, আমার খারাপ লাগছে, কিন্তু আপনার কথার আমি বিরুদ্ধে যাচ্ছি। কিন্তু হয়তো আমি এমন একজন মানুষকে চিনি যে আমাদেরই রাজ্যে থাকে, আর তার নাম হলো বিক্রম। যদিও সে পেশায় একজন জেলে, কিন্তু পুরো রাজ্যে ওর নাম আর কাজের নামডাক শোনা যায়। যদি তাই হয় তাহলে ওর সাথে দেখা করা উচিত আমাদের, আর একবার পরীক্ষা করে দেখতে হবে। কি বলো, তুমি আমার সঙ্গে যাবে তো? মহারাজ, আপনার কথা আমি কি করে অস্বীকার করি বলুন তো। কিন্তু মহারাজ, যদি আমরা এইভাবে যাই তাহলে আমাদের ব্যাপারে সব জেনে যাবে ও। সেই জন্য আমরা রূপ বদল করে যাব। রাজা অমর সিং আর ভানু সাধারণ মানুষের পোশাকে বিক্রমের সাথে দেখা করতে এলো। রাজা আর ভানু ওখানে এসে পৌঁছালো আর বিক্রমকে বলল, এই যে বাবা, আমাদেরও একটু সাহায্য করবে তুমি? হ্যাঁ বলুন না, কি সাহায্য লাগবে আপনার? আসলে আমাদের এই নদীর ওপারে যেতে চাই। তুমি কি তোমার নৌকো করে আমাদেরকে নিয়ে যেতে পারবে? এমনিতে এই নৌকোতে এত জায়গা তো নেই, কিন্তু আপনাদেরকে আমি নদীর ওপারে পাঠিয়ে দেবই দেব, চিন্তা করবেন না। তোমাকে অসংখ্য ধন্যবাদ ভাই। বিক্রম রাজা আর ভানুকে দুজনকেই নদীর ওই পারে নিয়ে যেতে থাকলো। আর ভানু বিক্রমকে বলল, ধন্যবাদ ভাই। কিছু খাবার পেলে কিন্তু খুব ভালো হতো আমাদের। আপনারা চিন্তা করবেন না, আমার বাড়িতে চলুন না, খাবার ব্যবস্থা আমি করে দিচ্ছি। বিক্রম রাজা আর ভানুকে দুজনকে নিজের ঘরে নিয়ে এলো আর খাবার বানিয়ে ওদের পরিবেশন করলো। বিক্রম, তুমিও আমার সাথে বসে খাবার খাও না। আসলে খাবার শুধু এইটুকুই ছিল আজকে, আমি কালকে খাবার খেয়ে নেব। আপনি শুধু পেট ভরে খাবারটা খান, আমার পেটটা তাতেই ভরে যাবে। তোমার দেওয়া ভোজনের জন্য ধন্যবাদ ভাই। এবার আমাদেরকে উঠতে হবে, ঠিক আছে? এখন আপনারা কোথায় যাবেন? এখন অনেক দেরি হয়ে গেছে তো, আজকের রাতটা এখানেই কাটান। রাজা আর ভানু দুজনেই বিক্রমের ঘরে থেকে যায় আর সকালে বিক্রম ওঠার আগেই রাজ দরবারে পৌঁছে যায় আর নিজেদের আসল রূপে ফেরত আসে। আর রাজা অমর সিং বিক্রমকে দুদিন পরেই নিজের রাজ দরবারে আমন্ত্রিত করলো। এসো বিক্রম, এসো, স্বাগত তোমাকে এই দরবারে। আপনাকে অসংখ্য ধন্যবাদ মহারাজ। আচ্ছা, আপনি কি জানতে পারি আমাকে এখানে কেন ডাকা হয়েছে? আমি আর আমার উপদেশকারী ভানু, আমরা দুজনাই তোমার সাথে সাধারণ মানুষ হিসেবে দেখা করতে গিয়েছিলাম, বুঝেছো? আর তুমি আমাদেরকে অনেক সাহায্য করেছিলে। তোমার ব্যাপারে আমি অনেক কথাই শুনেছিলাম, শুধু তার পরীক্ষা করতে একবার গিয়েছিলাম। যে কথা আমি তোমার ব্যাপারে শুনেছিলাম তুমি সত্যিই সেরকমই বটে। এই নাও কিছু সোনা চাঁদি আর রূপোর একটা ছোট্ট উপহার। মহারাজ, আপনাকে ধন্যবাদ জানাই যে আপনি আমাকে এর যোগ্য বুঝেছেন, কিন্তু এই সোনা চাঁদি নিয়ে আমি কি করব? তাহলে তোমার কি লাগবে? আমি তোমাকে কথা দিচ্ছি, তোমাকে সেই সমস্ত জিনিস আমি দিয়ে দেব যা আমার পক্ষে সম্ভব হবে। অবশ্যই মহারাজ, আমি আপনার কাছ থেকে একটা ছোট্ট জিনিস চাইতে চাই। আপনাকে প্রতিদিন আমার বাড়িতে একটা চালের দানা দ্বিগুণ করে পাঠাতে হবে। যেমন একটা চালের দানা প্রথম দিন, আর দ্বিতীয় দিন দুটো চালের দানা, আর তৃতীয় দিনে 4টে চালের দানা।
এইভাবে আমার বাড়িতে পাঠিয়ে দেবেন। ব্যাস শুধু এইটুকুই বিক্রম। হ্যাঁ, তুমি যেমন বললে ঠিক তেমনই হবে। ধন্যবাদ মহারাজ। বিক্রম রাজ দরবার থেকে নিজের বাড়ি চলে গেল আর রাজা অমর সিং ভানুকে বলতে লাগলো, বিক্রম সৎ মানুষ ঠিকই, কিন্তু ওর মাথায় বুদ্ধি দেখছি খুবই কম, বুঝেছ? আমিও সামনে সোনা চাঁদনি সব রেখে দিলাম, উপহার দিলাম, কিন্তু সেগুলো ছেড়ে দিয়ে ও চালের দানার চুক্তি করলো আমার সাথে। আমিও এটা দেখে অবাক হয়ে গেলাম মহারাজ। রাজমহলের চালের খাজানা থেকে প্রত্যেক দিন চালের কণা দ্বিগুণ হয়ে বিক্রমের ঘরে যেত। আর দেখতে দেখতেই একটা বস্তা, তারপর দুটো, আর অন্তত পক্ষে 1 মাস পরে চালের খাজানা থেকে অনেকগুলো বস্তা বিক্রমের ঘরে যেতে থাকলো। আর বিক্রম সমস্ত চালের বস্তা রাজ্যের গরিবদের মধ্যে পরিবেশন করে দেয়, যাতে ভানু রাজাকে বলে, মহারাজ, চালের অনেক বস্তা বিক্রমের বাড়িতে পাঠানো হচ্ছে। আরে কয়েকটা চালের বস্তা দিয়ে আমি গরিব হয়ে যাব নাকি? হ্যাঁ। আস্তে আস্তে সমস্ত গ্রামের রাজ্যের মানুষেরা বিক্রমের ঘরে চাল নিতে চলে আসে আর পুরো রাজ্যে বিক্রমের নাম খ্যাত হয়ে উঠল। আর এই কথাটা ভানু গিয়ে রাজা অমর সিংহকে বলে, মহারাজ, পুরো রাজ্যে বেটা বিক্রমের গুণগান করা হচ্ছে, জানেন তো? এমনটা যেন না হয় যে আমাদের অন্নকোষ থেকে চাল নিয়ে নিয়ে ও আমাদেরই চেয়ার না কেড়ে নেয়। এটা শুনে রাজা অমর সিং চিন্তায় পড়ে যায় আর বিক্রমকে নিজের দরবারে ডাকে। আমি জানি তুমি কি করার চেষ্টা করছো বিক্রম। তুমি আমার সিংহাসনের ওপরে বসতে চাইছো, তাই না? সেই জন্য আমার কাছ থেকে চাল নিচ্ছ, তাই তো? আর সমস্ত রাজ্যে বিলি করে দিচ্ছ। যদি তাই হয় মহারাজ, তাহলে চাল পাঠানো আমাকে বন্ধ করে দিন আর তার বদলে অন্য কিছু পাঠিয়ে দিন না। ভানু এইসব কথা শুনে রাজার কাছে গিয়ে যে মহারাজ যদি ওনার এই কথা না শোনেন তো এটা ওনার প্রতিজ্ঞা থেকে বিরত হওয়ার কথা মনে হবে। এটা শুনে রাজা ওর কথা মেনে নেয়। ঠিক আছে, বলো চালের বদলে তোমার কি লাগবে, আমি তোমাকে সেটা দেওয়ার জন্য প্রস্তুত। যেইভাবে আপনি আমাকে চাল দিচ্ছিলেন ঠিক সেইভাবেই চালের বদলে আপনি ডাল পাঠিয়ে দেবেন। আর যেইভাবে চাল বিক্রমকে পাঠানো হতো সেইভাবেই ডালও ওর ঘরে যেতে থাকলো। আর 1 মাস পরে বিক্রম রাজ্যের সমস্ত গরিবকে একঠা করে তাদের ডাল বিতরণ করতে শুরু করে দেয়। আর পুরো রাজ্যে এই কথা ছড়িয়ে পড়ে, যাতে আরো একবার রাজা চিন্তায় পড়ে যায়। কিছু না কিছু একটা আমাদেরকে করতেই হবে, না হলে এইভাবে আমাদের নিজেদের খাবার জন্য কিছুই থাকবে না। তখন আমরা কি খাবো? সোনা আর চাঁদি? মহারাজ, আমার কাছে একটা উপায় রয়েছে। যদি আমরা বিক্রমের ওপরে মিথ্যে অপবাদ দিই যে বিক্রম আমাদের চালের ভান্ডার থেকে চাল চুরি করে নিয়ে যাচ্ছিল, তাহলে চাল দেওয়া বন্ধ করতে পারি ওকে। সেটা কিভাবে? যেমনটা আপনি জানেন যে আমরা ওকে চাল দেওয়া বন্ধ করে দিয়েছি, তাহলে বিক্রমের ওপরে দোষ দিয়ে দেব যে ও চালের ভান্ডার থেকে চালের বস্তা চুরি করে নিয়ে গেছে, আর অন্য কোনো মানুষকে সাক্ষী হিসেবে রাজিও করিয়ে নেব। তা তুমি ঠিক বলেছ। তারপর ওকে আমি ক্ষমা তো করে দেব, কিন্তু প্রতিদিন যে দান ওর বাড়িতে যায় সেটা বন্ধ করতে পারবো। আর পরের দিন রাজা বিক্রমকে নিজের রাজ দরবারে ডেকে পাঠালেন আর ওকে চালে 3 বস্তা চুরি করার অপবাদ দেয়া হলো। আমাদের চালের ভান্ডার থেকে কালকে 3টে চালের বস্তা চুরি হয়ে গেছে, আর আমি জানতে পেরেছি যে সেই চুরি নাকি তুমিই করেছো। মহারাজ, এই চালের বস্তা চুরি করে আমার কি লাভ হবে বলুন তো? আর চালের বস্তা যে আমিই চুরি করেছি তার প্রমাণ আপনার কাছে কিছু আছে কি? প্রমাণ আছে। কালকে যখন তুমি চালের ভান্ডার থেকে চালের বস্তা চুরি করছিলে না, তখন সেই সময় একজন দর্পণ যে রাজমহলের কাছে দাঁড়িয়ে থাকে সে তোমাকে চাল চুরি করতে দেখেছে। যদি তাই হয় তাহলে সে যে সাক্ষীটা দিয়েছে সেই কথা আমি শুনতে চাই। ভানু দর্পণকে রাজ্য দরবারে ডেকে পাঠালেন আর দর্পণ বিক্রমকে দেখে হতবাক হয়ে যায়।
বিক্রম, তুমি? আমি যদি জানতাম তাহলে তোমার বিরুদ্ধে সাক্ষী আমাকে দিতে হবে, তাহলে আমি কখনো এই কথায় রাজি হতাম না। হ্যাঁ, যখন আমার আর পরিবারের কাছে খাবার মতন কিছুই ছিল না, তখন বিক্রম প্রতিদিনের খাবার আর জলের ব্যবস্থা করে দিয়েছিল। কিন্তু তুমি এখানে কি করছো? রাজা মশাইয়ের উপদেশকারী ভানু তোমার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেওয়ার কথা বলেছিল, কিন্তু আমি জানতাম না যে ওই মানুষটা আসলে তুমি। বিক্রম, আমায় ক্ষমা করে দাও। এটা শুনে রাজা আর ভানু নিজেদের ভুল মেনে নিল। আমায় ক্ষমা করে দাও বিক্রম। আমি ভাবলাম তুমি আমার সাহায্যে দেওয়া চাল আর ডাল নিয়ে তার ব্যবহার আমার বিরুদ্ধেই তুমি করবে। এর কোনো প্রয়োজন নেই মহারাজ। যদি আমার সিংহাসনের দরকার ছিল আর যদি বড়লোক হতে আমি চাইতাম, তাহলে যখন আপনি আমাকে সোনা এসব উপহার দিচ্ছিলেন, তখন আমি সব সোনা গয়না নিয়ে নিতাম, তাই না? আমি একমাত্র জেলে, তাই না, যে মানুষের সাহায্য করতে চাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ মহারাজ। আপনি যে চাল আর ডাল আমাকে দিয়েছিলেন না, তার কারণে পুরো নগরে আজকে কেউ আর খালি পেটে শোয় না, জানেন তো? সত্যি, আজ পর্যন্ত তোমার মতন সৎ আর দানবীর জেলে আমি কোথাও দেখিনি। তুমি আমাকে আজকে শেখালে যে দানবীরের হৃদয়ই আসলে তার পরিচয় হয়, যার পরিচয় সে অন্য কারুর বিপদের সময় তাকে সাহায্য করে দেখিয়ে দেয়। রাজা অমর সিং বিক্রমকে মন্ত্রীর পদে বসিয়ে দেয়, আর বিক্রম আগে থেকে চাল আর ডাল নিতে অস্বীকার করে দেয়। আর সাহস নগরে কখনো কোনো জিনিসের কমতি হতো না।